নমস্কার বন্ধুরা, আমি সুমন ব্যাঙ্গালোর থেকে বলছি। থাম্বনেল দেখে আপনারা হয়তো একটু চিন্তায় পড়ে গেছেন যে আমি রিসেশন আসছে কেন বলেছি। সেটা আমি ব্যাখ্যা করব যে কেন আমার মনে হচ্ছে রিসেশন বা খারাপ সময় আসতে চলেছে, এর এফেক্ট কী হতে পারে সেটা বলবো, কেন হচ্ছে সেটাও একটু বলবো, আর এই সময়ে আমাদের কি করা উচিত সেটাও জানাবো। এর আগে যে রিসেশনটা এসেছিল 2008 সালে খুব বড়, তখন আমার সঙ্গে কি হয়েছিল সেটাও আমি জানাবো। ফলে এই ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখুন। এটা আমি কোনো রকম ভয় দেওয়ার জন্যে ভিডিওটা করছি না। আমার যেটা মনে হচ্ছে আগামীতে যেটা হতে চলেছে সেটা নিয়ে আমি একটু বলার চেষ্টা করছি। আশা করি মন দিয়ে শুনবেন। আপনার যদি ভয় লাগে এই সমস্ত ভাবতে, তাহলে বলবো ভিডিও দেখবেন না, স্কিপ করে যাবেন। আর মূল উদ্দেশ্য হবে আমার এই ভিডিওয় আপনাদের পরিস্থিতি জানিয়ে তার জন্য প্রস্তুত কী করে হবেন সেটা জানানো। এটা ভ্রমণ ইন্ডিয়ার অন্যান্য ভিডিওগুলোর মতো না, একটু আলাদা রকমের ভিডিও, যেটা আমার মনে হচ্ছে হতে চলেছে। তো সেটাই আমি আপনাদের এখন এই ভিডিওতে জানাবো। তবে চলুন পুরো ডিটেলে এই ব্যাপারটাই জানার চেষ্টা করি। প্রথমেই যদি বলি কি হয়েছে এক্ষেত্রে, আপনারা হয়তো জানেন যে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প তিনি বেশ কিছুদিন ধরে বিভিন্ন রকম ট্যারিফ খেলা শুরু করেছেন। ট্যারিফ খেলা মানে হলো তার দেশে যে সমস্ত ইম্পোর্ট হয় তারপরে তিনি ট্যাক্স বসাচ্ছেন। এগুলো গত 2রা এপ্রিল তিনি এটা পুরো প্রত্যেকটা পৃথিবীর সব দেশের পরে প্রায় চাপিয়েছেন। মিনিমাম 10%, ম্যাক্সিমাম অনেক বেশি। আমাদের দেশেও মোটামুটি 22-24% এরকম একটা ট্যাক্স চাপিয়েছেন। এবং এর উত্তরে হয়তো তিনি ভেবেছিলেন বাকি দেশগুলোও চুপ করে যাবে, কিন্তু উল্টো দিকে যেটা হয়েছে, তিনি চাপানোর পরে চীনের পরেও প্রচুর চাপিয়েছেন এবং চীন তার উত্তরে আরও বেশি ট্যাক্স চাপিয়েছে আমেরিকা থেকে ইম্পোর্ট করা সমস্ত জিনিসের পরে। ইউরোপিয়ান ইউনিয়নও বলেছে আমরাও একই কাজ করব। সমস্ত পৃথিবী জুড়ে কিন্তু বেশিরভাগ দেশই বলছে হ্যাঁ আমরাও করব। এর ফলে সমস্ত পৃথিবী জুড়ে ব্যবসায়িক কিন্তু একটা অস্থিরতা তৈরি হয়েছে। আর এই অস্থিরতার ফলেই এই আজকের এই পরিস্থিতি আসতে চলেছে। যদি দেখেন যে অর্থনৈতিক দিক থেকে আমেরিকার প্রায় $30 ট্রিলিয়ন ইকোনমি, আর যেখানটায় চীনের ঠিক তারপরে তাদের 20। সে তুলনায় আমাদের দেশ যদি দেখি, আমরা এখনও $4 ট্রিলিয়ন পৌঁছাতে পারিনি। সম্ভবত 3.7, 3.8 এরকম ট্রিলিয়ন ইকোনমি। মানে বুঝতে পারছেন যে কত বড় ইকোনমি। তো আমেরিকা প্রথমে আমেরিকার যে প্রেসিডেন্ট ট্রাম্প তিনি ট্যারিফ বসিয়েছেন এবং তার প্রত্যুত্তরে আবার চীন আরও বেশি ট্যারিফ বসিয়েছে। মানে বলতে পারেন একদিক থেকে ঢেউ তুলেছে বা ভূমিকম্প তৈরি করেছে ট্রাম্প, অন্যদিক থেকে তার উত্তরে আরও বড় ভূমিকম্প তৈরি করে দিয়েছে চীন। আর এর জন্য তৈরি হয়েছে এক সুনামি। এটা হলো অর্থনৈতিক সুনামি। এই অর্থনৈতিক সুনামির ফল যদি দেখেন যে শেয়ার মার্কেটের ক্ষেত্রে আমেরিকা থেকে শুরু হয়েছে, আমেরিকায় ধস নেমে গেছে তাদের শেয়ার মার্কেটে, এবং তারপরে যত দিন বা সময় যাচ্ছে তারপরে এশিয়া, আমাদের দেশে, এবং তারপরে গিয়ে ইউরোপেও এই একই জিনিসটাই হবে। যেটা হবে যে মঙ্গলবার খবরে দেখবেন যে হয়তো যে বাজার থেকে এত লক্ষ কোটি টাকা উধাও বা শেয়ার বাজারে ধস ইত্যাদি ইত্যাদি দেখতে পারবেন। এটা হবে, কিন্তু এটা কিন্তু শুরু, এটা শেষ নয়। এবং এই জিনিসটা হওয়ার কারণে এই ট্যারিফ ব্যাপারটা। তো এবার এর ফলে কি হবে, মানে আপনি হয়তো শেয়ার মার্কেটে নেই, আপনার কোনো লেনদেন নেই শেয়ার মার্কেটে, কিন্তু তার সত্ত্বেও কি হতে চলেছে যখনই এরকম একটা পরিস্থিতি হয় যেখানে পুরো পৃথিবী জুড়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়, প্রথমেই ব্যবসায়ীরা কি করে, তারা নতুন যে কোনো ব্যবসা বা নতুন কোনো ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু তারা চেপে যায় যে না না এখন করব না, একটু দেখি কি হচ্ছে না হচ্ছে, তারপরে গিয়ে আমরা করব। এটাই তো স্বাভাবিক। অনিশ্চিত বাজারে কে পয়সা লাগাবে, নতুন কোনো ইনিশিয়েটিভ নেবে না, বা হয়তো কেউ খরচ কমানোর দিকে যাবে। আর যখনই এটা হবে সঙ্গে সঙ্গে খরচ কমানোর উপায় কী হতে পারে, হয় ব্যবসা বন্ধ করে দেওয়া, চাকরি থেকে মানুষকে ছাঁটাই করে দেওয়া, এই সমস্তগুলো শুরু হয়। আর ভারতের ক্ষেত্রে যেটা হতে পারে, ভারতের অর্থনীতি মূলত আমাদের দেশের ভেতরের যে সমস্ত কিছু উৎপাদন হয় বা কনজিউম হয় এই সমস্তর পরে কিন্তু কিছু সেক্টর আছে যেগুলো কিন্তু বিদেশের পরে নির্ভরশীল। তার মধ্যে সবচেয়ে বড় সেক্টর হলো আইটি। আমি ঘুরে ফিরে আইটির কথাই বলবো, বাকিগুলো নিয়ে আমি খুব বেশি কথা বলবো না। হ্যাঁ, তবে সেখানটা কিছুটা ক্যাসকেডিং এফেক্ট বা কিছু এই আইটির এফেক্টের কিছুটা এফেক্ট সেখানেও পড়বে, বা বিদেশের এফেক্টের কিছু এফেক্ট এখানেও পড়বে। তো এক্ষেত্রে কী হবে, এই সমস্ত কোম্পানিগুলো যেমন বিদেশে তাদের হয়তো লোকজন ছাঁটাই করা শুরু করবে, সঙ্গে সঙ্গে তারা কিন্তু নতুন আইটি ইনভেস্টমেন্ট করবে না।
বা আইটি ইনভেস্টমেন্ট কমিয়ে দেবে। আর আমাদের দেশের যে সমস্ত আইটি সেক্টর আছে মূলত হলো সার্ভিস সেক্টর, মানে আপনি আইবিএম, টিসিএস, ইনফোসিস, উইপ্রো যাই বলুন না কেন, সমস্ত বড় কোম্পানিগুলো কিন্তু সার্ভিস সেক্টর। তারা বিদেশের বিভিন্ন কোম্পানির থেকে কাজ নেয়, এখানটায় করে দেয়, লোক দিয়ে করে দেয়। কিছুটা আপনি আপনার আশেপাশের কোনো ঠিকা মালিকের মতো বলতে পারেন, যে আপনি হয়তো বাড়ি বানাবেন, একজন ঠিকাদারকে নিয়ে আসলেন, তার চেনা আরও 10জন মিস্ত্রি আছে, তাদের নিয়ে আসলো, এনে আপনার বাড়িটা তৈরি করে দিল। কিছুটা এরকম বলতে পারেন, খুব বড় স্কেলে। এবার আপনি যদি মনে করেন আপনি বাড়ি বানাবেন না, তাহলে কি ঠিকাদার কাজ পাবে না? ঠিকাদার কাজ না পেলে লেবাররা কাজ পাবে না? তো এক্স্যাক্টলি এটাই হবে, যে বিদেশের কোম্পানিগুলো যদি তারা আইটি কোম্পানিগুলোকে কাজ না দেয়, তো আইটি কোম্পানিগুলোর কিন্তু লোক নিতে পারবে না, বা যারাও লোক আছে তাদেরও কিন্তু একসময় বসিয়ে দিতে বাধ্য হবে। ঠিক এটাই হতে চলেছে। তো এই যে ব্যাপার যেটা হচ্ছে, এটা আমার মনে হচ্ছে এটা রিসেশনের পূর্বাভাস, বা হয়তো রিসেশন এসেই যাবে। রিসেশন সাধারণত দুটো কোয়ার্টার, মানে 6 মাস অন্তত যদি মন্দা না হয় তাহলে তো রিসেশন বলে না, কিন্তু যেভাবে চলছে যদি এভাবে চলে তাহলে রিসেশন আসার একটা সম্ভাবনা ভীষণ রকমভাবে আছে। এর আগে যে বড় রিসেশন এসেছিল সেটা 2008 সালে। তখন আমি বছর 3 হয়েছে চাকরি শুরু করছি, তখনও বুঝতাম না যে কি হচ্ছে না হচ্ছে। 2007-এর শেষের দিক থেকে দেখতাম আমাদের হাতে কাজ ছিল না, অফিস যেতাম, বসে থাকতাম, চাকরি মানে নভেম্বর ডিসেম্বর থেকে কাজ নেই। তো এই করতে করতে জানুয়ারি মাসের শুরুর দিকে আমাদের হঠাৎ করে একদিন ডেকে আমাদের বলল যে আমার এবং আমাদের পুরো টিমের কারোরই আর চাকরি নেই। তখন প্রায় 2 মাসের বেতন তারা দিতে পারিনি, আর তার 15 দিন পরে আমার নিজের বিয়ে ছিল। মানে ওই সময়টায় জাস্ট বিয়ের 15 দিন আগে আমার চাকরিটা গেছিল। ঠিক এই রিসেশনের এফেক্ট। লাকিলি আমি ওই সময় অন্য একটা চাকরি খুঁজছিলাম, যাদের সঙ্গে আমার স্যালারি কত হবে সেটা নিয়ে কথাবার্তা চলছিল। তো সেখানে আমি, মানে এটা হয়েছিল বৃহস্পতিবার দুপুরে, আমি তখন বললাম ঠিক আছে তোমরা যে স্যালারি দিচ্ছ আমায় আমি তাতে রাজি আছি, আমি সোমবারে জয়েন করব। মানে সেইবার চাকরি যাওয়াতে আমি একদিন আমি চাকরি ছিল না আমার কাছে, কিন্তু তার পরবর্তীতে বহু মানুষের কিন্তু 2008-এ চাকরি গিয়েছিল। এবং এবারেও যেটা হবে, এবারে যারা সার্ভিস সেক্টরে আছে নো ডাউট সমস্যা হবে। নতুন রিক্রুটমেন্ট, মানে এবারে যারা হয়তো 3rd ইয়ার বা 4th ইয়ার, মানে 2025 বা 26 সালে যারা পাস আউট হচ্ছে, তাদের কিন্তু রিক্রুটমেন্টে যারা ইঞ্জিনিয়ারিং করছে বা কিছু করছে একটা বড় রকমের এফেক্ট আসবে। যারা আইটি কোম্পানিতে আছে জুনিয়র বা এমন কোনো চাকরিতে, তাদের কিন্তু অনেকের চাকরি যাওয়ার একটা সম্ভাবনা আছে, এটা একদম পরিষ্কার। মানে এটা আমি বলছি বলে হবে তা নয়, এটা যদি এভাবে মার্কেট চলতে থাকে, যদি এটা বিশ্ব যে বাণিজ্য অবস্থা, ট্যারিফ এই সমস্ত চলতে থাকে, এটা নিশ্চিত হতে চলেছে, এর থেকে কোনো উপায় নেই। 26,000 দেখছেন, ওটা 2,26,000-ও হতে পারে মোট আইটির চাকরির বাজারে, হতেই পারে। তো এই সময়টা কিন্তু আসতে চলেছে, তার জন্য সাবধান। এবারে আসি, এতেও গেল আইটির জন্য। দেশের মধ্যে যে সমস্ত কোম্পানিগুলো আছে তাদের কি হতে পারে। তাদের যেহেতু আমাদের দেশের বাজারেই দেশের মধ্যে সমস্ত কিছু চলে, মানে আমাদের দেশে যেটা তৈরি হয় সেটা মূলত দেশেই আবার কিনে নেয়, যে কারণে দেশের বাজারে আমাদের বিদেশের থেকে খুব বেশি ইম্প্যাক্ট সাধারণত হয় না, অল্প হয়। কিন্তু যে সমস্ত শহরগুলো আছে, যেমন ধরুন ব্যাঙ্গালোরের মতো শহরে, যেখানে আইটি নির্ভর, মেইনলি বিদেশের পরে নির্ভরশীল, সেই সমস্ত শহরের ইকোনমি কিন্তু বিদেশের পরে ভীষণ রকমভাবে নির্ভর করে আছে। এবং ধরুন কোনো একজনের যদি চাকরি যায়, তাহলে তো সে জিনিস কিনতে পারবে না, অর্থাৎ তার কেনার ক্ষমতা কমে গেল। মানে সে যে জিনিসটা কিনতো তার প্রোডাকশানে ইম্প্যাক্ট পড়বে সেই ব্যবসাতে। ফলে এখানটা একটা ক্যাসকেডিং এফেক্ট কিছুটা হবে, কতটা হবে সেটা বলা যাচ্ছে না, কিন্তু কিছুটা হবে। ব্যাঙ্গালোরের মতো শহরে কিন্তু বেশি হবে। এর সঙ্গে সঙ্গে আমি একটু জুড়ে দিই যে এখানটার যে রিয়েল এস্টেটের মার্কেট কি হতে পারে। প্রতি মাসে একটা করে রিয়েল এস্টেটের ভিডিও করি, এ মাসে আমি করতে পারিনি গলা ব্যথার জন্যে বা গলা ভেঙে যাওয়ার জন্যে। তো রিয়েল এস্টেটে বর্তমানে যদি দেখেন, এখন কিন্তু আমাদের দেশের বা ব্যাঙ্গালোরের কথা যদি বলি, ফ্ল্যাটের দাম কিন্তু আকাশ ছোঁয়া। একটা 2 বেডরুমের ফ্ল্যাট দেখবেন 1.5 কোটি টাকা, 3 বেডরুম 3 কোটি, 4 কোটি, এরকম টাকা এক একটা দাম। একটু ভালো জায়গায় হলে 1.5 কোটি, 1.25 কোটির নিচে 2 বেডরুম আজকাল আর পাওয়া যাচ্ছে না, ভালোগুলো। মানে আমি বলছি প্রেস্টিজ বা শোভা এই টাইপ যে সমস্ত কোম্পানিগুলো, এমনকি তার থেকে কম দামিগুলোও কিন্তু 1 কোটি 30-40 লাখ করে নিচ্ছে, যারা একটু ফেসিলিটি দেয়। ফলে এটা কিন্তু একটা ম্যাক্সিমাম পর্যায়ে আছে।
এবং এটাতে এফেক্ট আসবে, কারণ যখন চাকরি বাজার খারাপ হবে মানুষ কিন্তু এগুলো কিনতে পারবে না। প্লাস এই সমস্ত বা রিয়েল এস্টেট মার্কেট কিন্তু অনেকটা নির্ভর করে এনআরআইদের পরে, এবং বিদেশে ইম্প্যাক্ট আমাদের দেশের থেকে অনেক বেশি হবে। তো সেখানটায় মানুষের এনআরআইদের হাতে যদি পয়সা না থাকে তারা কিন্তু এখানে ইনভেস্ট করবে না। ফলে রিয়েল এস্টেট মার্কেট ব্যাঙ্গালোরের মতো শহরে কিন্তু ইম্প্যাক্ট হতে চলেছে। এখন যে পর্যায়ে আছে, যদি দাম নাও কমে তাহলেও এই পর্যায়ে কিন্তু আগামী 2-3 বছর আমার মনে হয় একই অবস্থায় থাকবে। এবং এই পরিস্থিতিতে আমি সকলকে বলবো, মানে আমার নিজেরও ইএমআই চলছে, তো সেটা তো কিছু করবার নেই। নতুন করে যদি ইএমআই করার হয় তাহলে আমার উপদেশ হবে ক্ষেত্রে ইএমআই এখনই করার কথা ভাববেন না, ওয়েট করে যান। বাড়ি গাড়ি যাই হোক, একটু ওয়েট করে যান। এই সময়টায় মানে এরকম পরিস্থিতি যদি হয় তাহলে যেটা করতে হয় সেটা অ্যাকচুয়ালি আমার বলার থেকে, দেখুন এটা খুব ন্যাচারাল নিয়মে আমি দেখেছি যে আমি যখন মসলন্দপুরে থাকতাম, মাঝে মাঝে বর্ষাকালে দেওয়াল জুড়ে সমস্ত পিঁপড়েরা তাদের ডিম নিয়ে আস্তে আস্তে উপরে ছাদের দিক চলে যেত। প্রতি বর্ষাকালে হতো। মানে সেটা দেখে আমরা বুঝতাম যে আজকে খুব বেশি রকমের বৃষ্টি হতে চলেছে, হয়তো পুরো জলে ভরে যাবে মাটি। মানে একটা পিঁপড়ে পর্যন্ত বুঝতে পারতো যে খারাপ সময় আসছে, তারা তাদের ডিম খাবার দাবার নিয়ে আস্তে আস্তে উঁচু জায়গায় চলে যেত, মানে সেভ করার চেষ্টা করতো। ঠিক এই পরিস্থিতিতে কিন্তু ওদের থেকে আমাদের শিক্ষা নেওয়ার মতো অবস্থা। এই সময় আমাদের উচিত সব থেকে বেশি সেভ করা। হ্যাঁ, আমি যদি বলি সেভ করা তাহলে মার্কেট আরও ডাউন হবে, সেটা ঠিক, কিন্তু এক্ষেত্রে উপায় হলো চাচা আপন প্রাণ বাঁচা। তো যে কারণে যার সম্ভব ইএমআই টিএমআই এখন না শুরু করাই ভালো। যতটা সম্ভব সেভ করে পয়সা হাতে রেখে দেওয়া ভালো, এবং সেফ অ্যাসেটে রাখা ভালো, মানে ব্যাংক টাইপের জায়গায়, ভালো ব্যাংক যে সমস্তগুলো আছে, যাতে যতটা বেশি সম্ভব টাকাটা সঞ্চিত থাকে। তো এইরকম একটা পরিস্থিতিতে কিন্তু এটাই করা উচিত। যারা নতুন পাস আউট করছে তারা যদি প্লেসমেন্ট পেয়ে যায় ভালো, যদি না পায় তাহলে আমি বলবো আরও 2 বছর মাস্টার ডিগ্রিটাও করে নেওয়ার জন্যে, বা হয়তো নতুন কিছু শিখে নেওয়ার জন্যে। যাদের চাকরি যেতে পারে তাদের এখন থেকেই প্রস্তুত হওয়া উচিত নতুন লেটেস্ট টেকনোলজি শেখবার জন্যে, আরও বেশি পড়াশুনো করা, এআই বা ক্লাউড, এই সমস্তগুলো যেগুলো 20-30 বছরের পুরানো টেকনোলজি সেগুলো নয়, নর্মাল কোডিং এ সমস্তগুলো নয়, লেটেস্ট টেকনোলজিগুলো শিখে নেওয়া। এই সমস্তগুলো যদি করা হয়, আগামী যে সময়টা খারাপ সময়টা হবে, এরপরে যখন ভালো সময় আসবে তখন তাহলে কিন্তু তারা চাকরি বাকরি পেয়ে যাবে। এটা আপনারা হতে পারেন বা আপনাদের ছেলেমেয়েরা যদি হয়তো হতে পারেন। এই পরিস্থিতির থেকে বাঁচার অন্য কোনো উপায় নেই, এটা হতে চলেছে। আমি আজকে বলছি, যদি না হয় আমি সবচেয়ে বেশি খুশি হব, কিন্তু আমার ধারণা এটা হতে চলেছে। সমস্ত কিছু দেখে আমার সেটাই লাগছে। আর এইরকম পরিস্থিতিতে আসলে ভয় পেয়ে গেলে হবে না। এখানটায় মন শক্ত করে কি হতে পারে তার জন্য প্রস্তুত হয়ে ধীরে ধীরে আগামী দিনের জন্য প্রস্তুত হওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই। আজকে অনেকগুলো বেশ খারাপ খবর আপনাদের বা খারাপ সংকেত আমি আপনাদের দিলাম। আসলে এটা ভয় পাওয়ানোর কোনো উদ্দেশ্য আমার ছিল না, বা ভয় পাওয়াতে আমি চাইছিও না। আমি শুধু সাবধান করতে চাইছি যাতে আপনারা এই খারাপ সময়টা ভালোভাবে ওভারকাম করে যেতে পারেন। এটা কবে থামবে বলা মুশকিল, হতে পারে 6 মাস, 3 মাস, 2 বছর, 1 বছর, যে কোনো কিছু হতে পারে। কত সময়ের জন্য সেটা বলা যাবে না। এটা ওয়ার্ল্ড লিডার যারা আছে, এই ট্রাম্প লেভেলের লোকজন, তারাই ঠিক করতে পারবে। আমাদের দেশের লিডাররাও এই সমস্ততে কিছু করতে পারবে না, কারণ বুঝতেই পাচ্ছেন 30 ট্রিলিয়ন ইকোনমি, 20 ট্রিলিয়ন ইকোনমি, আমরা সেখানটায় 3.5 ট্রিলিয়ন ইকোনমি বলতে পারেন। তো আমরা কিছুই না এদের সামনে। ফলে কিছু করবার নেই, মন শক্ত করে কঠিন সময়ের জন্য তৈরি হওয়া শুরু করতে হবে। নমস্কার। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন। ভালো থাকার চেষ্টা করবেন, আর মন শক্ত করে কঠিন সময়ের জন্য তৈরি হওয়ার চেষ্টা করুন। ধন্যবাদ।